ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৪৪। তীরা চোখ দুটো বিশাল আকৃতির করে মুখ হা করে সামনে পানে তাকিয়ে। প্রিয়তা অধৈর্য প্রণয় ভাইয়ের মতো ভালোবাসাময় পুরুষের দুটো চুমু খেয়ে কি মন ভরে? প্রণয় ভাই তার সর্বশ্রেষ্ঠ সুখের আধার, ভালোবাসার মানুষ, যাকে মনের কথা বলে বোঝানো হয়নি বা পারেও না, যার সামান্য স্পর্শে মন, মস্তিষ্ক, চিত্ত, চেতনা সব শান্ত হয়। তাকে এতটুকু চুমু খেয়ে কি করে মন ভরে? তাই প্রিয়তা অধৈর্য, অশান্ত, প্রণয়কে ভালোবাসতে মরিয়া। দুহাতে শক্ত বাঁধনে চেপে ধরেছে প্রণয় ভাইয়ের শার্টের কলার। ভালোবাসার গভীর চুমুতে ভরিয়ে দিয়েছে প্রণয় ভাইয়ের সর্বকায়া। তার এক একটা চুমুর শব্দ আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তার স্পর্শ হাতে বাদ যাচ্ছে না গলা, গাল, নাক, ঠোঁট, বুক, কিছুই। সে কত খুশি হয়েছে সে প্রণয় ভাইকে আর কিভাবে বোঝাবে। আর তার কাছে ছোটবেলা থেকে প্রণয় ভাইয়ের ভালোবাসা বোঝানোর একটাই পন্থা, দীর্ঘ চুম্বন। ছোটবেলার খাবার খাওয়ার মতোই প্রণয় ভাইকে ৩ বেলা চুমু খেতে প্রিয়তা। এটা তার অভ্যাস ছিল, যদিও এটা বড় হতে হতে কমে গেছে। কিন্তু প্রণয় ভাইয়ের দেওয়া এই গিফটটা প্রিয়তাকে সেই ছোটবেলায় নিয়ে গেছে। তাই প্রিয়তা নিজের বর্তমান অবস্থা ভুলে গিয়ে ননস্টপ প্রণয়ের দেহে চুমু খেয়ে চলেছে। তাও আবার যে সে চুমু না, গভীর। প্রিয়তা মাঝে মাঝে মনে হচ্ছে এই প্রণয় ভাইয়ের দেহের লোমে লোমে ভালোবাসার নদী বয়। না হয় এত আসক্তি কেন ছড়ায় সে? প্রিয়তার অবস্থা দেখে প্রণয় ঢোক গেল। প্রিয়তা এবার অশান্ত। ছোঁয়াতে প্রণয়ের দেহে শিরা শিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। অবশেষে তার চোখ বন্ধ হয়ে আসছে। এই মেয়েটা কি তাকে মেরে ফেলতে চায় নাকি? তাকে এভাবে পাগল করে দিচ্ছে কেন? প্রণয় নিজের যথাসাধ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও প্রিয়তা নিজের কাছ থেকে ছাড়িয়ে তার দুগল ধরে আহত কণ্ঠে বলল, প্লিজ জান, এবার থেমে যা। কিন্তু প্রিয়তা তার কথা কানেই তুলল না। ঝড়ে বেগে তার গলা উঁচু করে হাড় ঠোঁট চেপে ধরল। ব্যস্ত গায়ে হাতে সফেদ শার্টের বোতাম খুলতে উন্মাদ বুকে ভালোবাসায় মরিয়া হয়ে উঠল সে। নরম কোমল স্পর্শে প্রণয়ের শৈলের রক্ত ফোটায় ফোটায় যেন আগুন ধরিয়ে গেল। সে প্রিয়তার কোমর আঁকড়ে ধরে ঠোঁটে কামড় বসাতেই চোখ বন্ধ করে নিল, মাথা এলিয়ে দিল গাড়ির সিটে। এসব দেখে থিরার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এই অবস্থায় অবাস্তব দৃশ্য সম্মুখে হতে হবে সে তার এত বছরের জীবনে একবারের জন্য কল্পনা করেনি। এই দৃশ্য বেশিক্ষণ হজম করতে পারল না। তার মাথা চক্কর দিয়ে উঠল। আকস্মিক চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। কিন্তু নিজের ভালোবাসার বিনিময় অতঃপর প্রণয় প্রিয়তা সেটিও লক্ষ্য করলো না। প্রিয়তা হাম হাম করে আরো 25 থেকে 30টা চুমু খেয়ে শান্ত হলো। প্রণয়ের 2 গাল, গলা, বুক সব জায়গায় লালায় ভিজিয়ে দিয়েছে। প্রণয় কিছু না বলে শুধু নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার লজ্জারাঙা মুখের দিকে। প্রিয়তা মিশন চুমু শেষ করে বড় নিঃশ্বাস ফেলে ধাতস্থ হয়ে ব্যস্ত হতে। কিন্তু আচমকা প্রিয়তা কেঁপে উঠলো তার সম্বিত ফিরতে। স্মরণ হলো এতক্ষণ সে কি কাণ্ডে ব্যস্ত ছিল। সে এতক্ষণ কিভাবে প্রণয় ভাইয়ের বাধা নিষেধ না মেনে এতগুলো চুমু খেয়ে দিল। ভয়ে লজ্জায় প্রিয়তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো মুখশ্রী ছড়িয়ে পড়ল এক অপার্থিব রক্তিম লালিমায়। নিজের প্রাণ পাখিকে এভাবে লজ্জা পেতে দেখে আরো দুর্বল হয়ে গেল প্রণয়। প্রিয়তা মনে মনে ভাবল, যা কাম করার তো করেই ফেলেছি, এভাবে এখন জানে বাঁচতে চাইলে ভাগতে হবে। প্রিয়তা ভাবনা চিন্তা ফেলে গাড়ির দরজা খুলে পালাতে নিলে নিজের অজান্তেই প্রিয়তার হাত টেনে ধরল প্রণয়। ধমকালো প্রিয়তা। প্রণয় তাকে একটানে নিজের একদম কাছে নিয়ে আসলো। হঠাৎ করে টান দেওয়াতে প্রিয়তার বক্ষ পিঞ্জর কেঁপে উঠল। প্রণয় তাকে 2 হাতে ওপরে তুলে নিজের কোলে বসালো। প্রণয়ের পরিচিত স্পর্শে তার আবারও অচেনা লাগলো। সে অস্থির। কি ভয়াবহ, কি মারাত্মক চোখের চাহনি! এক দৃষ্টে ঝড় তুলে দেয় প্রিয়তার ছোট দেহে। চোখে চোখ পড়তে প্রিয়তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই দুটো গভীর চাহনি বেসামাল, ভয়াবহ, বিধ্বংসী। যে চোখে বেশিক্ষণ তাকালে মৃত্যু নিশ্চিত। যেন কেউ ওই 2 চোখের রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে। প্রণয় প্রিয়তার হাত চেপে ধরতেই নিচের বক্ষে অতি নিকটে দরুন প্রিয়তা অনুভব করলো প্রণয়ের হৃদস্পন্দন অস্বাভাবিক ডিপ ডিপ করছে। প্রণয় প্রিয়তার চোখের ওপরে পড়ে থাকা দুটো একটা চুল কানের পিঠে গুঁজে দিল। মুখ নামিয়ে নিল প্রিয়তার গলদেশে। তার গালে খোঁচা খোঁচা দাড়ির অস্তিত্ব অনুভব করছে প্রিয়তা নিচের গলায়। প্রণয় সেটাতে নিজের পুরুষালী গাল ঘষে দিয়ে নেশালো গলায় কিছুটা ক্রোধ মিশে তাতে দাঁত চেপে বলল, আমাকে উন্মাদ বানিয়ে দিয়ে আমার থেকে দূরে চলে যাবি? দূরে যদি যাবি তাহলে প্রত্যেকবার কেন এতটা কাছে আসিস? কেন প্রত্যেকবার অশান্ত করে দিস আমায়? প্রণয়ের বলা কথার তালে তালে তার ঠোঁট অনবরত স্পর্শ করছে প্রিয়তার কোমল গলা।
প্রণয়ের হঠাৎ পাল্টে যাওয়া স্পর্শ এবং কণ্ঠে প্রিয়তা থরথর করে কেঁপে ওঠে, নিঃশ্বাসটুকু আটকে আসে তার গলবিলে। প্রিয়তা ঢোক গিলে কিছু বলার উদ্দেশ্যে প্রণয়ের দিকে তাকাতে প্রিয়তার রক্ত চলকে ওঠে। ওই দুটো গভীর নেশাক্ত চোখে প্রিয়তার সর্বাঙ্গ অচল করে দেয়। প্রিয়তা কিছু বলার আগে আলতো হাতে তার দুই ঠোঁট স্পর্শ করে প্রণয়। নরম গালে স্লাইড করতে করতে ধীরেভাবে বলে, শিন, ডোন্ট আই টক। একদম চুপ, সত্যি সত্যি একদম চুপ হয়ে গেল প্রিয়তা। নিঃশব্দে চেয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয়ের হার্টবিট তীব্র থেকে তীব্র হচ্ছে। আচমকা প্রিয়তার থ্রি পিসের নিচে হাত ঢুকাতেই মেধির উন্মুক্ত দুধ চেপে ধরে প্রণয়। পুরুষালী রুক্ষ হাতের স্পর্শে শিহরিত হয় প্রিয়তার পুরো শরীর। সে করুণ চোখে তাকায় প্রণয়ের গভীর বাদামি চোখে। প্রণয় তার কালচে লাল ঠোঁট জোড়া প্রিয়তার ঠোঁটের নিকট এগিয়ে নিতে নিতে হুস্কি কণ্ঠে বলে, আই ওয়েন্ট টু টেস্ট ইউর লিপস মাইজান, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, ডু ইউ ওয়েন্ট মাই লিপস। প্রিয়তা ঢোক গিলে নিল। প্রণয়ের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে নিচের অখি পলক খিচে বন্ধ করে নিল। শক্ত করে খামচে ধরে প্রণয়ের বাহু। প্রণয় ওই রক্তিম ঠোঁটের নেশায় বুঁদ হয়ে গেল অধৈর্য। হাতে দুইবার স্লাইড করে নরম ঠোঁটে। অতঃপর এক মুহূর্ত দেরি না করে প্রিয়তার কোমল উষ্ঠজোড়া নিচের পুরুষালী উষ্ঠের ভাঁজে নিয়ে নিল। প্রিয়তার দেহে আর যেন চলল না, অচল হয়ে গেছে এই পুরুষালী ঘায়েলে। নখ দাবিয়ে দিয়েছে প্রণয়ের ঘাড়ে, কিন্তু এসব তুচ্ছ ব্যথা কি আর প্রণয় কিছু হয় নাকি? সে বড্ড বেপরোয়া। প্রিয়তারা শক্ত করে আঁকড়ে ধরেছে প্রণয়ের শার্ট। প্রণয়ের অধর। কয়েক মিনিট পর দম বন্ধ হয়ে এলো প্রিয়তার। সে কোলে বসে ছটফট করে উঠল। বিরক্ত হলো প্রণয়। এক হাতে প্রিয়তার দুই হাত চেপে ধরল। প্রিয়তারও গভীরভাবে ছুঁয়ে দিতে ব্যতিব্যস্ত। সন্স, ডোন্ট মুভ। হার মেনে নিল প্রিয়তা। প্রিয়তার ঠোঁটকে কোমল ঠোঁটে রক্তলাভ করে চলেছে প্রণয় কয়েক মিনিট ধরে। প্রিয়তা এবার সেন্সলেস হওয়ার উপক্রম। ঠোঁট সরিয়ে নিল প্রণয়। নিজের মাথাটায় বুক চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত। প্রণয়ের বেপরোয়া হাতের স্পর্শে বন্ধ হতে প্রিয়তা যেন দেহে প্রাণ ফিরে পেল। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে লাগলো। কিন্তু প্রণয় যে শান্ত হতে পারছে না। তার প্রাণ পাখি যে কোনো মূল্যে এক্ষুনি চাই, একেবারে নিচের করে চাই, না হলে মরে যাবে সে। এবার আর কিছুতে নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবে না। কিন্তু এত বড় পাপ সে নিজের প্রাণের সঙ্গে কিছুতে করতেও পারে না। তাই আচমকা প্রিয়তাকে নিজে থেকে এক ঝটকে আলাদা করে দিল। নিজের সমস্ত অনুভূতি কয়েক সেকেন্ডে ধামাচাপা দিয়ে জ্বলন্ত কণ্ঠে বলল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। প্রিয়তা মাথা তুলে তাকালো। প্রণয় এবার খানিকটা চিৎকার করে বলল, যাবি নাকি? তোকে সাথে উল্টাপাল্টা কিছু করে দিব। প্রণয়ের চিৎকারে কেঁপে উঠল প্রিয়তা। ভয় পেয়ে দ্রুত দরজা খুলে দৌড় দিল। প্রিয়তা যেতেই প্রণয় গাড়ি স্টার্টিংয়ে হাত জুড়ে বাড়ি মারল। পুরুষালী হামরুমায় বেপরোয়াভাবে ছুটে চলেছে প্রতিটি রক্তকণিকা। প্রণয় ঢোক গিলে নিজের পার্সোনাল ব্যাগ হাতে নিল। পুরো ব্যাগে উল্টে পাল্টে একটা ইঞ্জেকশনের সিরিজ বের করে। মেডিসিন গায়ে ইঞ্জেকশন অক্ষরে লেখা, মিডিয়া জোলাম। প্রণয় ব্যস্ত হাতে ওষুধে সিরিজে ভরে নিজের হাতে শিরায় পুশ করে দিল। এছাড়া আর কোনো কিছুতেই এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে না নিজের প্রাণ পাখিকে ছুঁয়ে দেওয়ার থেকে। প্রণয় খালি সিরিজ ফেলে দিতেই সিটে মাথা এলিয়ে দিল। কয়েক সেকেন্ড এভাবে থেকে গাড়িতে আবারও শিকদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে চোখ বন্ধ করে দৌড় দিল প্রিয়তা। তার সমস্ত শরীর অনবরত কাঁপছে। পুরুষালী স্পর্শগুলো যেন মনে হলো শরীরেই লেগে আছে। সে সামনে আরেক এগোতেই থমকে গেল। তার দু হাত ধরে ধীরা উল্টে পড়ে আছে। প্রিয়তা ধীরা কিভাবে শুয়ে থাকতে দেখে ছুটে এলো দ্রুত ধীরার কাছে। এই ধীরা, ধীরা, কিন্তু উঠল না ধীরা। প্রিয়তা আশ্চর্য মনে মনে বলল, মেয়েটা কি অসুস্থ? প্রিয়তা গালে কপালে হাত ঠেকিয়ে দেখলো না, শরীর তো বরফের মতোই ঠান্ডা। তাহলে এভাবে উল্টে পড়ে আছে কেন? প্রিয়তা আবারও দুইবার ডাকলো, এই থিরা, বোন। থিরা এবার অল্প চোখ মেলে তাকালো থিরা। থিরা চোখ মেলে তাকাতেই যেন স্বস্তি পেল প্রিয়তা। গালে হাত ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে বোন? অজ্ঞান হলি কিভাবে? থিরা চোখ মেলে প্রিয়তার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। চোখ গোল গোল করে তাকালো প্রিয়তার দিকে। থিরাকে চমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আশ্চর্য হলো প্রিয়তা। বুড়ো কুচকে বলল, কি? থিরা লাফিয়ে উঠে বলল। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চোখ করে দেখে আতঙ্কিত প্রশ্ন করলাম, তুমি ঠিক আছো ছোট আপু? তোমায় চিনটিন ধরেনি তো? থিরার কথায় পুনরায় আশ্চর্য হলো প্রিয়তা। খানিকটা রাগান্বিতই হলো। মৃদু ধমকে উঠলো, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমাকে চিনপরি কেন ধরতে যাবে? থিরা আবারও আতঙ্কিত কণ্ঠে বলল, তাহলে ওইসব কি? এত সাহস কোথায় পেলে? প্রিয়তা বুড়ো কুচকে গেল। মানে? থিরা গলা ঝেড়ে বলল, আমি সব দেখে ফেলেছি। তুমি বরদাদানের সাথে কি করেছিলে? থিরার কথায় প্রিয়তার চিত্ত ছলকে উঠলো। বিস্ফোরিত চোখে তাকালো থিরার দিকে।
থিরা আবারও বলল, সত্যি বলো আপু, তোমায় চিনে ধরেছে তাই না? প্রিয়তা ভয় পেয়ে গেল। ঢোক গিলে থিরার দিকে মনে মনে ভাবলো, সব দেখে ফেলেছে নাকি, এবার যদি সবাইকে বলে দেয়। প্রিয়তা তড়িঘড়ি করে চোখ তুলে ভয়ার্ত ভাবে, চুমু খেতে দেখেছিস তুই? বড় দাদানকে চেপে ধরে কথা শেষ করার আগে প্রিয়তা ওর মুখ চেপে ধরলো। বিশাল জোরে ধমক দিল, একদম চুপ, কিসব উল্টোপাল্টা কথা বলছিস? লোকে শুনলে কি বলবে? থিরা প্রিয়তার হাত মুখ থেকে সরিয়ে বলল, লোক কিভাবে সেটা ছেড়ে দাও, আগে বলো তুমি এত সাহস কোথায় পেলে? ওইটা আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি। আমরা তো দুঃস্বপ্নে এমন কিছু দেখলে আল্লাহর কাছে মাপ চাইবো 1000 বার। প্রিয়তা ঘামতে শুরু করেছে, তবু সে নিজেকে দৃঢ় রেখে বলল, সকালে কি খেয়েছিস? নিশ্চয়ই তোর পেট গরম হয়েছে, তাই দিবাস্বপ্ন দেখছিস। এখন সর সামনে থেকে। থিরা প্রিয়তার কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করো না ছোট আপু, আমি একদম ঠিক দেখেছি। তুমি বরদাদান কিছু। আবারও কথাটা শেষ করার আগে পরিণীতা ছুটে এলো, দুজনের মাথায় দুটো চাটি মেরে বলল, তোর এখানে বসে গজর গজর ফুচুর ফুচুর করছিস, আর ওইদিকে আম্মু তোদের খুঁজছে। থিরা পরিণীতাকে কিছু বলতে নিলে প্রিয়তা তার হাত চেপে ধরে চোখ রাঙালো, যার মানে একটা কথাও মুখ দিয়ে বের করবি না। পরিণীতা আবারও থিরাকে ধমকে বলল, তোকে তো বলেছিলাম প্রিয়তাকে নিয়ে আসতে, আর তুই এখানে এসে ওর সাথে গল্প জুড়ে দিয়েছিস। থিরা আবারও কিছু বলতে গেলে প্রিয়তা বলল, থিরা পড়ে গিয়েছিল আপু, তাই হাত পা ছেড়ে দিচ্ছিলাম। চল থিরা, বলে থিরাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। কিন্তু পরিণীতা নড়ল না। সবার সাথে হাসি খুশি থাকলেও তার মনটা সারাদিন থেকে ছটফট করছে কেমন জানি। পরিণীতা তার কল লিস্ট খুঁজে পঞ্চমবারের মতো আবিদের নম্বরে ফোন দিল, কিন্তু এবারও চতুর্থবারের মতো একই বাক্য কানে এলো, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেটি বর্তমানে উপলব্ধ নয়। পরিণীতা এবার তীব্র দুশ্চিন্তায় পড়ল। কাল রাতের পর থেকে একবারও মাস্টারমশাইয়ের ফোন আসেনি, আর তার ফোনও যায়নি। কতবার ফোন করেছে ততবারই একই বাক্য। গোটে একটা দিন পেরিয়ে গেল, বিকাল হতে চলল, অথচ মাস্টারমশাই একটিবারও তার খোঁজ নিলেন না। এমনটা আগে তো কখনো হয়নি। আপনি কোথায় মাস্টারমশাই? আপনার পরি আপনাকে মিস করছে। আরো কিছু ভেবে পরিণীতা নিজেকে বোঝালো, সে হয়তো ওভার থিঙ্কিং করছে, হয়তো উনি ব্যস্ত, একটু পর এমনিতেই পড়াতে আসবে, তখন সব জানা যাবে। তবুও মন থেকে যেন সে খসখসটা দূর হলো না। শুদ্ধ একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠলো, তবুও সারাটা শরীর অলসতায় ম্যাজম্যাজ করছে। এখন বড় এক মগ স্ট্রং ব্ল্যাক কফি লাগবে। সে কফির অর্ডার দিয়ে বিছানা থেকে উঠতেই তার দৃষ্টি পড়লো বেড সাইডের টেবিলে। সেখানে একটা টিস্যু পেপারের মধ্যে লাল রং দিয়ে কিছু একটা নজরে পড়লো, যা দেখে শুদ্ধের ভুরু কুচকালো, কারণ যতদূর মনে পড়ে আগে এটা এখানে ছিল না। সে চিন্তা ভাবনা বেশি দূর না নিয়ে টিস্যুটা হাতে নিল। ফলকিত টিস্যুর ভাঁজ খুলতে শুদ্ধের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়লো। সাদা রঙের টিস্যু পেপারের ওপর লাল ঠোঁটের ছাপ এবং ইংরেজি অক্ষরে লেখা, ওয়েলকাম মি ইনটু ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর হার্ট। লেখাটা দেখে শুদ্ধ মোটে বিচলিত হলো না, বরং সামান্য বিরক্ত হলো। টিস্যুটা দুমড়ে মুছে ডাস্টবিনে ছুঁড়ে ফেললো। কাঁধ বাঁকিয়ে বলল, অনলি মাই সুইট হার্ট ইজ অ্যালাউ ইন মাই হার্ট অ্যান্ড লাইফ, নো ওয়ান এলস। কিন্তু একটা জিনিস ভেবে সে আশ্চর্য হলো, দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা ভেতর থেকে লক করা। তাহলে এটা হলো কিভাবে? তবে এটা নিয়ে বেশি গবেষণা করলো না শুদ্ধ, কারণ পরনারী নিয়ে চিন্তা তো তার মূল্যবোধে সময় নষ্ট করার মতো না। শুদ্ধ লাগেজ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে পড়লো। লম্বা শাওয়ার দিয়ে বেরিয়ে কতক্ষণে কফিও চলে এসেছে। সে কফির মগে চুমুক দিতে দিতে বেলকনিতে বসলো। ফোনের গ্যালারি ওপেন করে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল ষোড়শী কিশোরীর পানে। ফোনের স্ক্রিনে ঠোঁট চেপে ধরলো, দেখো সুইটার্ট, তুমি নেই বলে মেয়েরা নজর দেওয়ার সুযোগ পাচ্ছে। সবাই আমাকে চায়, অথচ আমি কাউকে চাই না। তুমিই না, এই আমি বড়ই অচল। আমার এই অপেক্ষাটির কোনোদিন অন্ত হবে না সুইটহার্ট। তোমার ওই প্রেমনলে জ্বলে পড়েছে হৃদয়ের ডক্টর আজকাল নিজের হৃদয়টা ফিল করতে পারে না। আমার পুরো অস্তিত্ব এমনভাবে মিশে আছে তোমার সাথে সুইটহার্ট, যে আমি তোমাকে ফিল করতে পারি না তুমি ছাড়া আর কাউকে। প্লিজ দূর থেকে জ্বালিয়ে মেরো না, প্রয়োজনে কাছে এসে শেষ করে দাও। তবুও কাছেই তো এসো, এতটুকু দূরত্ব যে আমার সহ্য হচ্ছে না। আমি তোমাকে চাই সুইটহার্ট, খুব করে চাই। আই নিড ইউ সুইটহার্ট, আই ওয়েন্ট ইউ কমপ্লিটলি। I want you both physically and mentally. I want to feel you in my very bones, sweetheart.
শুদ্ধ একবার একটু দম নিল। এই জীবনে তোমাকে পেতে কম তো নিজেকে নিচে নামাইনি। ফাইনালি তুমি আমার হবে। তার জন্য আমি যদি আরো কয়েক বছর অপেক্ষা করতে হয় করব। কষ্ট হলে আমি সহ্য করে নিব সুইটহার্ট। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা দেখে মানুষ ভাবতে পারে তুমি হয়তো আমার জেদ, কিন্তু না সুইটহার্ট, এটা সত্যি তুমি আমার জেদ নও, তুমি আমার সত্তা। ইউ আর মাই সোয়াল। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। শুধু এবার কফির মুখে চুমুক দিয়ে দুষ্টু এসে বলল, তোমায় দেব বলে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি, এবার শুধু তুমি আমার হও। তারপর দিনরাত পরিশ্রম করে তোমার ওপর উসুল করে নিব। আর তোমার ওইসব নিতে হবে, নিতে না চাইলেও জোর করে নিতে হবে। তখন কিন্তু আমি শুনবো না তোমার এত বছর যাবত ইজ্জতের হেফাজত করে রেখেছি। একবার বিয়ে হোক, তারপর আর কোনো ছাড়াছাড়ি নেই। সে কতক্ষণ প্রিয়তা ছবির সঙ্গে একা একা কথা বলল, তারপর সোশ্যাল মিডিয়া চেক করতে লাগলো। প্রথমেই ইনস্টাগ্রামে ঢুকলো, কফির মুখ চুমুক দিতে দিতে ফোন কল করতেই ইনস্টাগ্রামের ইনবক্সে ঢুকে বিরক্ত চোখ মুখ কুঁচকে নিল। একদিনে হাজার হাজার শুধু মেয়ের মেসেজ, যার বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট ও বিদেশি। শুধু এসব জাস্ট ইগনোর করে ফোনটা রেখে দিতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল মম। মা নামটি দেখে শুদ্ধের ঠোঁটে মুচকি হাসি উঠল। সে ফোন রিসিভ করে মৃদু কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। মেহজাবিন চৌধুরী হেসে সালামের উত্তর দিলেন, অভিমানী কণ্ঠে বললেন, আজকাল মমকে তো তোমার মনেও পড়ে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলল, মম তুমি তো জানো কাজে কতটা প্রেশার, একদম টাইম পায় না। মেহজাবিন চৌধুরী আবারও অভিমানী কণ্ঠে বললেন, তাই তো, আমার ছেলে মস্ত বড় ডাক্তার, সবসময় কোথায় মায়ের সাথে কথা বলার আর যাও বা পাও, তাও তো তোমার হবু বৌমার চিন্তায় শেষ করে দাও। শুধু হাসলো, আমার হবু বৌমার। মেহজাবিন এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আমার একটা ফাইনাল ডিসিশন নিয়েছি, সেটা তোমাকে মানতেই হবে বাবা। শুদ্ধ সিরিয়াস হলো, কি ডিসিশন? মেহজাবিন চৌধুরী বললেন, আমি নেক্সট মান্থে বাংলাদেশে আসব এবং সাজিদের সঙ্গে কথা বলবো, তোমাদের বিয়ের ডেট ফিক্স করব। শুদ্ধ হাসলো, শান্ত কণ্ঠে বলল, মম এখন নয়। মেহজাবিন চৌধুরী অসন্তুষ্ট হলেন, কিন্তু আদেশের সুরে বললেন, হ্যাঁ এখনই, আমি টিকিট কনফার্ম করে ফেলেছি, আমি নেক্সট মান্থই আসব। আর তোমাদের বিয়ের ব্যাপারটা নিয়েও সবার সাথে কথা বলবো। তোমার আর কোনো কথা আমি শুনবো না। তোমার বয়সের দিক খেয়াল আছে? তোমার বয়সী ছেলেরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছে, আর তুমি এখনো অবিবাহিত, ব্যাচেলার। লজ্জা করে না তোমার? শুদ্ধ বুক ভরে নিঃশ্বাস নিল, মনে মনে বলল, সত্যি যদি এখন তাকে আমার করে পেয়ে ফেলতাম, তবে আমার থেকে বেশি সুখী কেউ হতো না মম। সে নিজেকে কন্ট্রোল করে মেহজাবিন চৌধুরীকে বোঝালো, কাম অন মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নো ওভার 29 বাট শি অনলি 60, শি আন্ডার 18, জাস্ট টিনেজার। ঠিক আছে, আগে ওকে একটু বড় হওয়ার সময় দাও মম, না হলে তোমার ছেলেকে কিভাবে সামলাবে? মেহজাবিন চৌধুরী কয়েক সেকেন্ড চুপ থাকলেন। ঠিক আছে, ফাইন, এটাই যদি মূল সমস্যা হয়, তবে এর সমাধান আমার কাছে আছে, শুধু কপাল কোঁচকায়। কি? মেহজাবিন চৌধুরীও নাছোড় বান্দা, তিনি বললেন, ঠিক আছে, এখন তোমাদের বিয়ে করতে হবে না, তবে নিশ্চিত থাকো আমি আগামী মাসে বাংলাদেশে আসছি, আর সাজিদের সাথে বিয়ের খুঁটিনাটি সকল কথার সিদ্ধান্ত আমি নিয়ে রাখবো। ওর 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমাকে বিয়ে করতে হবে। এরপর আর আমি একদিন অপেক্ষা করব না, তোমাকে আরো 2 বছর সময় দিলাম, এরপর একদিনও চাপ পাবে না। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু মম। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, তবে হাসার চেষ্টা করলো। তারপর আবারও বলল, কিন্তু মম। মেহজাবিন চৌধুরী এবার কিছুটা চিৎকার দিয়ে বলল, নো এক্সকিউজ, তোমার হাতে মাত্র 2 বছর সময় আছে, এরপরে তোমাকে বিয়ে করতে হবে। নাও টেক কেয়ার বেটা, বলে ফোন কেটে দিল। মেহজাবিন চৌধুরীর কথায় শুদ্ধ কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয় কি রাজি হবে? সে তো বলেছে গ্র্যাজুয়েশন শেষ হবার পর যা হবার হবে। তবে শুদ্ধ বেশি ভাবলো না, কারণ মেহজাবিন চৌধুরী ঠিকই বলেছেন, বিয়ে তো 2 বছর পরেই হবে, আর সে বিয়ে যেহেতু তার সাথেই হবে, সেহেতু দেরি করে লাভ কি? সে ঠিক বলেছে, এ বিষয়ে প্রণয়ের সঙ্গে কথা বলবে। ঠিক করলো শুদ্ধ। শুদ্ধ বসা থেকে উঠে রুমে চলে গেল। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির অন্দরমহলের কথাবার্তার গুঞ্জনে গমগম করছে। কাল শিকদার বাড়ির গিন্নিরা
সিন্নি উপলক্ষে পাড়ার মহিলাদের কাজে সাহায্য করতে নিয়ে এসেছে। এটা গ্রামের নিয়ম। গ্রামের কোনো বাড়িতে বিয়ে, মিলাদ বা যে যাই হোক না কেন, গ্রামের মহিলারা সাহায্য করে। শিকদারদের অবশ্য এসব প্রয়োজন হয় না, তবে যেহেতু বাড়ির মহিলার আয়োজন করছে, তাই বাড়ির 4 জন গিন্নি পাড়ার অনেক মহিলাকে আগেভাগে দাওয়াত করে রেখেছেন। কারণ কাল শুধু রুটি সিন্নি নয়, পাশাপাশি 20 জন হুজুরকেও দাওয়াত করা হয়েছে দোয়া পড়ানোর জন্য। তারা আসবেন প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, উষা, ধীরা, পাড়ার আরো অনেক মেয়েরা। 40 কেজি চাল 5টা ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়ো বানাচ্ছে। এগুলো দিয়ে কাল রুটি বানানো হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম বাজারে সবকিছু মিলিয়ে দেখছেন কতটা লাগবে আর কতটা কিনে আনতে হবে। অর্থী বেগম আরো অনেক মহিলা মিলে বিশাল বড় পাত্রে আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি কেটে ধুয়ে রাখছেন। অন্য পাত্রে কাঁচা মাছ, মাংস ধুয়ে ফ্রিজে তুলে রাখা হচ্ছে। প্রণয়, প্রেম, রাজ আর প্রীতম বাজারের ভারী ভারী ব্যাগগুলো অন্দরমহলে নিয়ে ড্রয়িং টেবিলের রুমের সোফায় গা এলিয়ে দিল। অভ্যস্ত ভঙ্গিতায় বাজার করতে গিয়ে মাছের বাজারে বিচ্ছিরি গন্ধে, মাংসের বাজারের ভিড়ে, সবজির বাজারের গরমে তাদের নাজেহাল অবস্থা। ফর্সা ছেলেগুলো অতিরিক্ত গরমে টমেটোর মতো লাল হয়ে গেছে। তারা এসব করতে চায়নি, কিন্তু অনুশ্রী বেগমের কড়া হুকুমে না করতেও পারেনি। অনুশ্রী বেগম মৃদু চিৎকার করে মেয়েদের উদ্দেশ্যে বললেন, মেয়েরা, ভালো করে বরফ দিয়ে লেবু শরবত বানিয়ে ভাইদের দিয়ে আসো। ওদের খুব গরম লাগছে, কিন্তু খেয়াল থাকবে ফ্রিজের টুস দেবে না। ফ্রেশ লেবু শরবত বানিয়ে দাও। আর বাইরে যারা প্যান্ডেলে কাজ করছে তাদের জন্য চা বানিয়ে দাও। অনুশ্রী বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলল তারা। যদিও ওদের ভালোই লাগছে, বাড়িতে একটু উৎসব উৎসব ভাব। উৎসব পরিণীতাকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি আপু, আমি তাহলে জুসটা বানিয়ে দেই। পরিণীতা ব্লেন্ডারে মাথা চেপে ধরে, না ভাবি, তুমি বরং চা বানাও, কারণ তোমার হাতে চা ফাটাফাটি হয়। উষা হেসে সম্মতি জানালো। হাত ধুয়ে গ্যাস অন করে চায়ের পানি বসালো। পরিণীতা এবার প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়, তোর হাতে লেবুর জুস সবচেয়ে বেশি টেস্টি হয়। একটা কাজ কর, জুসটা বরং তুই বানা। প্রিয়তা রাজি হলো। ভেজা চালগুলো হাত থেকে ঝেড়ে হাত ধুয়ে নিল। ফ্রিজ খুলে বড় 5টা লেবু, 4টা কমলা বের করে বড় বাটিতে লেবু চিপড়ে মিশিয়ে নিল। একটা জগে লেবু শরবত বানালো। বাকি 4টা কমলা ব্লেন্ড করে জুস বানিয়ে নিল। কারণ প্রণয় ভাই লেবুর শরবত খায় না। প্রিয়তা বড় গ্লাসে লেবুর শরবত ঢেলে নিয়ে যেতে নিল। তখনই ধীরে সে কানে কানে বলল, আপু, আমি কিন্তু সব জানি। প্রিয়তা ওর কথা পাত্তা দিল না। জুসের ট্রে নিয়ে ড্রয়িং রুমে গেল। প্রণয় প্রিয়তা, রাজ আর প্রেমের নাজেহাল দেখল। মায়া হলো প্রিয়তার। সে সবার হাতে 1 গ্লাস করে জুস ধরিয়ে দিয়ে হাতে জগটা নিয়ে দাঁড়িয়ে রইল। প্রীতম, রাজ ঢকঢক করে গ্লাস খালি করে দিল। একসাথে বোনকে ধমকে দিল, ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন, আরো দে। এতটুকু পোলিও আমার গলা অব্দি পৌঁছায়নি, তাড়াতাড়ি দে। প্রিয়তা মুখ বাঁকিয়ে ভাইদের দিকে মনে মনে বলল, মির্জাফরের দল, এই গরমের মধ্যে বানিয়ে দিয়েছি, কৃতজ্ঞতা স্বীকার কর। যদিও মুখ দিয়ে কিছু বলল না। সবার গ্লাসে পুনরায় জুস ঢেলে দিল। 3 ভাই পুরো গ্লাস জগ শেষ করে দিল। প্রিয়তা ভেঙচি করে বলল, ভাইয়ার কলিজা ভিজেছে? রাজ বড় শ্বাস নিয়ে বলল, নুন কম হয়েছে। প্রীতম ছোট করে বলল, চিনিও কম হয়েছে। প্রেম তাল মিলিয়ে বলল, ইস, কিসের পানি যে দিয়ে বানিয়েছিস, কি বিচ্ছিরি গন্ধ করছিল, ওয়াক। অরণ্য আর সমুদ্র এসে পাশে বসতে বসতে বলল, নিশ্চিত মাধ্য পানি খাইয়ে দিয়েছে তোদের। রাজ আবারও বলল, ইফ, কি বিচ্ছিরি স্বাদ। প্রিয়তা তাজ্জবনে তাকিয়ে রইল ভাইদের দিকে। এরা কি আসলেই তার ভাই? রাজা আবার কিছু বলতে গেলে ধমকে উঠল প্রণয়। চুপ কর। চুপ মেরে গেল পুরো ড্রয়িং রুম। প্রণয় পুরো মুখ চোখ দিয়ে তাকালো প্রিয়তার দিকে। রান্নাঘরে ভিজে বাটা আর গরমে ফর্সা মুখশ্রী কেমন যেন রক্তাভ লাগছে। প্রিয়তা চোখ মুখ তুলে তাকালো প্রণয়ের দিকে। সাথে সাথেই তাকে আকাশ পরিমাণ লজ্জা এসে ঘিরে ধরলো। তবুও ধীর পায়ে গিয়ে সে প্রণয়ের সামনে। প্রণয় নিজের হাতে থাকা অরেঞ্জ জুসের গ্লাসটা প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলল, খা। প্রিয়তা চোখ বড় বড় করে তাকালো প্রণয়ের দিকে। নিচু কণ্ঠে বলল, কিন্তু এটা তো আপনার জন্য। প্রণয় গ্লাসটা ওর মুখের সামনে ধরে বলল, তোকে বেশি বলতে বলেছি, খেতে বলেছি, খা। প্রিয়তা ঢক ঢক করে খেতে ইচ্ছে করলো। মনে মনে বলল, যাই হোক, এই বেটা
বেটাকে চটানো যাবে না। এই বেটা চটলে সে নিজেও বিরাট ভয় পায়। তাই বেশি পাকনামো না করে গ্লাসের অর্ধেকটা ঢকঢক করে খেয়ে ফেললো। কি শান্তি লাগছে এবার। গরমে অনেক অস্থির লাগছিল ভাবলো সে। প্রণয় ওর হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মুগ্ধ চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো। প্রণয়ের ভেতরের গরমের হাঁসফাঁস লাগছিল। তার গ্লাসের অর্ধেক সে খালি করে ফেললো। এই দৃশ্য দেখে প্রীতম, প্রেমরাজ, অরণ্য, সমুদ্র সবাই হা করে দেখলো, কিন্তু কেউ মাইন্ড করলো না। কারণ এটা দেখতে দেখতে তারা অভ্যস্ত। এটা তাদের জন্য নতুন কিছু না। তাদের বরদাদান যে প্রিয়তার প্রতি অতিরিক্ত পসেসিভ, এটা তারা জানে। প্রিয়তা জগ আর গ্লাস নিয়ে রান্নাঘরে চলে গেল। তন্ময় কোথা থেকে ছুটে এসে প্রণয়ের কোলে বসলো, গালে হামে খেয়ে বলল, বাইরে গেছিলেন আর আমার জন্য কিছু আননি বরদাদান? প্রণয় মৃদু হেসে প্যান্টের পকেট থেকে একটা চকলেট বের করে দিল। খুশি হলো তন্ময়। এবার প্রণয় কোল থেকে নেমে প্রীতমের কোলে গিয়ে বসলো। একইভাবে গালে হামিদে আদুরিভাবে বলল, মেজদাদান তুমি অন্য কিছু আনোনি? প্রীতম প্যান্টের পকেট থেকে আরেকটা চকলেট বের করে দিল তন্ময়ের হাতে। এবার হেসে প্রেম আর রাজের দিকেই গেল, চকলেট নিল একইভাবে। প্রণয় দেওয়া চকলেটের র্যাপারটা খুলে খেতে খেতে সে অরণ্যের পাশে বসলো। অরণ্য শয়তানি হাসি হেসে দিয়ে বলল, সমুদ্রের দিকে তাকিয়ে। তন্ময় কিছু বুঝে ওঠার আগে ওর চকলেটের অর্ধেক হাঙরের মতো হা করে গিলে ফেললো অরণ্য। সবার সামনে তন্ময় চোখে নোনা জল ভর্তি করে বরদাদান বলে চিৎকার করে কাঁদতে নিলে অরণ্য আরো দুটো চকলেট বের করে তন্ময়ের হাতে দিল। ভয়ার্ত কণ্ঠে বলল, বকা খাইস না ভাই। সাথে সাথেই চোখের জল মিলিয়ে গেল তন্ময়ের। সমুদ্র ফুরফুরে গলায় বলল, খা খা, আরো বেশি করে খা, চকলেট খাইতে তোর দাঁত সব পোকাই খাক, তাতে কিছু যায় আসে না। কিন্তু সমুদ্রের কথায় পাত্তা দিল না তন্ময়, নিজের মতো করে খেতে লাগলো। সমুদ্র আরো কিছু বলতে নিলে প্রীতমের ফোন বেজে উঠলো। চুপ হয়ে গেল সমুদ্র। প্রীতম পকেট থেকে ফোন বের করতে দেখলো অজানা নাম্বার। সে বেশি কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ইয়ানা ডুকরে কেঁদে উঠলো, কন্দনরত কণ্ঠে মিনতি করলো, প্লিজ প্রীতম, আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, প্লিজ প্রীতম। অন্য জায়গায় অন্য কারো স্পর্শ মেনে নিতে পারবো না। ইয়ানা বাক্যটা কানে আসতে প্রীতমের হুঁশ ফেরে। বসাতে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, এই এই রসগোল্লা, কি হয়েছে তোমার? এসব কি বলছো? প্রীতমের উত্তেজিত দেখে সবাই তাকালো প্রীতমের দিকে। প্রিয় পুরুষের কণ্ঠে ইয়ানার ছোট মন ভালোবাসা হারানোর জন্য বিষে উঠলো। সারা জোরে কেঁদে উঠলো। শুধু কন্দনের কণ্ঠে কানে শোনা যাচ্ছিল, আম্মু আমায় বিয়ে ঠিক দিবে বলেছে। এর আগেই ফোন কেটে গেল। প্রীতম এবার চিৎকার করে ডাকলো, রসগোল্লা। সবাই বিস্ফোরিত হলো। প্রীতম তড়িৎ বেগে বসা থেকে উঠলো, ছুটে ওপরে চলে গেল। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র বিস্ফোরিতভাবে তাকালো। কেউ কিছু বুঝতে পারলো না। তাদের ভাবনা শেষ হওয়ার আগে প্রীতম রিভলভার হাতে নেমে এলো। তার চোখে মুখে ক্রোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। রাগে পাশাপাশি বুকের ওঠে নামা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। প্রীতমের হাতে বন্দুক দেখে লাফিয়ে বাড়ির বাকি কজন। সবাই অবাক হয়ে তাকালো প্রীতমের দিকে। প্রিয়তা, পরিণীতা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম সবাই ছুটে এলেন। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে মেজো আব্বু? প্রীতম কারো কথায় কোনো উত্তর দিল না। হন হন করে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। প্রণয় কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু কুঁচকে তাকালো ভাইয়ের পাগলামোর দিকে। প্রণয় চুপ করে দেখলো শুধু ভাইয়ের পাগলামো। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র ভয়ার্থ একে অপরের দিকে ছুটলো। প্রীতমের পেছনে পেছন। পরিণীতা ভয়ার্থ কণ্ঠে বলল, মেজদাদান কি হলো? প্রিয়তা চিন্তায় পড়ে গেল। প্রীতম গালের পাগলের মতো গাড়ি বের করলো। তার রসগোল্লার কথা মাথায় আসতে সে বুঝলো, তা যদি সত্যি হয় তাহলে প্রীতমের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। সে পণ করে নিল, তার বুকের ভালোবাসা যদি তার না হয় তাহলে এই পৃথিবীর কারো হাতে হতেও দিবে না। প্রীতম শিকদার বাড়ির প্রয়োজনে তার ভালোবাসার খুনি হবে, তবুও তাকে অন্যের হতে দিবে না। প্রীতম গাড়ি স্টার্ট করে দিতেই প্রেমরাজ, অরণ্য, সমুদ্র সবাই চেপে বসলো। ইয়ানার সৎ মা রুকসানা খাতুন ইয়ানাকে তুলতুলে নরম গালে একটা কষে থাপ্পড় মেরে দিলে। ইয়ানা রুকসানা খাতুনের পা জড়িয়ে বলল, আম্মু প্লিজ, আমি তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমাকে এভাবে হুট করে বিয়ে দিয়ে দিও না, আমি মরে যাব। রুকসানা খাতুন ইয়ানার চুলের মুঠি চেপে ধরে, অপয়া মেয়ে, তোকে এতদিন খাইয়ে পরিয়ে তার বিনিময়ে কি পেয়েছি? কিচ্ছু পাইনি। তুই আমার সংসারে বাড়তি বোঝা হওয়া ছাড়া আর কিছু হতে পারিসনি, তবুও তোকে আদর যত্নের কমতি রাখিনি। আর আজ যখন তোকে বলছে আমার ছেলে ভাইয়ের ছেলেকে বিয়ে করতে, তখন কিনা তোর কথা টান পড়েছে? আমার ভাইয়ের ছেলেকে যখন রূপ দেখে পাগল করেছিলি তখন এসব মনে হয়নি? এখন তোকে আহাতকে বিয়ে করতে হবে, কিন্তু তুই তো আরেকজনকে মন দিয়ে বসে আছিস, তাতে কি? তোকে আহাদের সাথে দিলেই ভাইজান 10 লক্ষ টাকা দেবে আমায়। সেই টাকায় তোর বড়
বোনকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিব, কিন্তু তুই তো আমার মেয়েকে হিংসে করিস, তাই এমন করছিস। ইয়ানা আরো শক্ত করে রুকসানার পা চেপে ধরে, মিনতি করে বলে, প্লিজ আম্মু, এমন করবে না, আমার বিয়েটা এভাবে দিয়ে দিও না, আমি বিয়ে করবো না আম্মু। আকুতি মিনতি করতে থাকে ইয়ানা, কিন্তু ইয়ানার কথা শুনতে নারাজ তার সৎমা। ইয়ানা বলল, আজীবন তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো মা, তবুও এমন করো না। রোকসানা খাতুন ঝাড়ু মেরে পা ছাড়িয়ে নিল। সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কে 2 মিনিটের মধ্যে বাইরে নিয়ে আয়, এখনই বিয়ে পড়াতে হবে, বেশি লোকজন জানাজানি হলে পুলিশ কেস হবে। ইয়ানা সিনথিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপু, তুমি আমাকে বাঁচাও। সিনথিয়া ইয়ানা লেপটে যাওয়া কাজল ঠিক করে দিতে দিতে বলল, এখানে আমার কিছু করার নেই, তোকে আহাদ ভাইকে বিয়ে করতে হবে বলে ইয়ানাকে টেনে বাইরে নিয়ে গেল। ইয়ানাকে নিয়ে বসানো হলো এক 30 থেকে 35 বছরের লোকের সামনে। লোকটা লোলুপ চোখে তাকিয়েছিল ইয়ানার দিকে। এই মেয়েটাকে সে আজ প্রথম দেখছে, দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। রুকসানা খাতুনের কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়েছে বলা যায়। যদি ইয়ানার বাবা এই মুহূর্তে চট্টগ্রামে না থাকতেন, তবে এসব কিছুতেই ঘটতো না। ইয়ানার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রথম ইয়ানাকে কবুল বলতে বললেন। ইয়ানা চোখ বন্ধ করে প্রীতমের চেহারা মনে করলো। প্রীতমের মুখ মনস্পটে ওর বউকে কান্না যেন আরো চেপে ধরলো। সে সামনে অন্য চিৎকার করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে খুন করে ফেললো, আমি প্রীতম ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। ইয়ানার কথায় বিস্ফোরিত চোখে তাকালো সকলে তার দিকে। ইয়ানার মুখে অন্য ছেলের নাম শুনে আহাদের মাথায় যেন রক্ত উঠে গেল। সে তীব্র ক্রোধে বসা থেকে উঠে ছুটে এসে সম্মুখী ইয়ানার নরম তুলতুলে গালে সপাটে চর বসিয়ে দিল। দুগাল চেপে ধরে চুলের মুঠি, তারপরে বিশ্রী ভাবে বকা দিতে শুরু করে দিল। ইয়ানার চোখ দিয়ে অনর্গণ নোনা পানির বর্ষণ হচ্ছে। ঘৃণায় তার গা গুলিয়ে উঠছে। তাকে মেরে ফেলেও সে অন্য কাউকে কবুল বলবে না। আহাত আবারও থাপড় দেওয়ার আগেই বিকট শব্দ হলো। সাথে সাথেই একটা গুলি এসে ডান বাহুতে পড়লো তার। গুলি শব্দে চমকে উঠলো সবাই। ইয়ানার চোখে আশার আলো জ্বলে উঠলো। প্রীতমকে দেখে ইয়ানা সব ভুলে তার প্রাণ ভ্রমরার দিকে ছুটতে গেল। সবাইকে উপেক্ষা করে ঝড়ের বেগে জড়িয়ে ধরলো তাকে। ইয়ানার কথায় প্রীতম একদৃষ্টে নরমভাবে তাকিয়ে রইল। আমাকে আমাকে মরে যেতে হলে মরে যেতাম, তবুও তুমি ছাড়া অন্য কাউকে কবুল বলতাম না। এতক্ষণে হৃদয়ে চলা ধ্বংসলীলা শান্ত হলো, যেন হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হলো। সে নিজের দেহের সর্বশক্তি দিয়ে নিজের প্রাণকে নিজের বক্ষস্থলে টেনে নিল। ইয়ানা শব্দ করে কেঁদে আরো শক্ত করে খামচে ধরলো প্রণয়ের ষাঠের কলার। প্রণয় না, প্রীতমের। ইয়ানাকে প্রীতম এর সাথে এভাবে লেপ্টে থাকতে দেখে আহাদের রক্ত যেন চড়ে গেল। সে এসে ইয়ানাকে মারতে হলে প্রীতম এক হাত ধরে ফেলল আহাদের, চোখে মুখে হিংস্রতা ঝাঁকিয়ে। ইয়ানা অরণ্যকে ভালোভাবে দেখে, মেজো ভাবি, তোমার গালে 5 আঙুলের ছাপ কেন? কেউ কি মেরেছে? অরণ্যর কথায় আটকে ওঠে সবাই। প্রীতমের নজর পড়লো সেখানে। ইয়ানার গালে ফর্সা ভাবে দেখা যাচ্ছে 5টা আঙ্গুলের ছাপ, লাল টকটকে হয়ে আছে। উপস্থিত সবাই ভয়ে সিটিয়ে গেল, থরথর করে কেঁপে উঠলো। আহাদ প্রীতমকে দেখেও আরো রেগে গেল। প্রীতমকে মারতে উদ্যত হলে প্রীতম নাক বরাবর পাংস মেনে দিল। সাথে সাথে কয়েক পা পিছিয়ে গেল সে। বলিষ্ঠ হাতের আঘাতে নরম নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করেছে। প্রীতম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আহাদের ওপর। সবার সামনে গরুর মতো পেটাতে শুরু করলো। প্রত্যেকটা মারি যেন ইয়ানাকে কাঁপিয়ে তুললো। রুকসানা খানম এর ভাই বাধা দিতে গেলে তাকেও ইশারায় বারণ করলো। অমানবিক মারতে মারতে পুরো রক্তাক্ত করে ফেললো আহাদকে। সবাই ভয়ে ভীত, অথচ রাজপ্রেম মরণের সমুদ্র, কোনো ভাবান্তর নেই। বেশ ভাবে তারা যেন সিনেমা উপলব্ধি করছে। প্রীতম মারতে মারতে চিৎকার করে বলল, বস্টার, তুই আমার রসগোল্লাকে আঘাত করেছিস? যাকে প্রীতম শিকদারের প্রাণ দিয়ে আগলে রেখেছে, তাকে তুই আঘাত করেছিস? কত বড় সাহস তোর! আহাদ গগনবিদারী চিৎকার দিয়ে উঠলো। কাজী ভয়ে ঢকঢক করে কাঁপছে। এবার আহাদের বাবা স্থির করতে পারলেন না, ছুটে গেলে প্রীতমের পা জড়িয়ে ধরলেন, মাফ চাইলেন ছেলের হয়ে। প্রীতম তাকে পাত্তা না দিয়েই মেরে চলেছে তাকে। অরণ্য আহাদের বাবাকে টেনে সরাতেই, আঙ্কেল, এটা মার খাওয়ার বয়স নাই, এটা হাড় ভাঙলে আর জোড়া লাগবে না, আপনি সরেন। প্রীতম মারতে মারতে প্রায় আধমরা করে ফেললো আহাদকে। তীব্র যন্ত্রণায় ছটফট করছে আহাদ। ঠিক একইভাবে হাত ভেঙে যাচ্ছে যেন তার যন্ত্রণায়। আবারও লাথি দিতেই নিলেই রাজার প্রেম দৌড়ে এসে প্রীতমকে চেপে ধরে ভর্ত কণ্ঠে বলে, আরে মেরে ফেলবে নাকি? মেজদাদান, এবার একটু শান্ত হও। প্রীতম আবারও জোরে লাথি মেরে একই জায়গায়। এবার রাজপ্রেম অরণ্য 4 ভাই ঝাঁপিয়ে ধরে
প্রেম চিৎকার করে বলে, হা করে কি দেখছিস? বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। সাথে সাথে রুকসানা খানম তার ভাই ধরে আহাতকে নিয়ে গেল। প্রীতম রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, শরীরে রক্ত যেন টকবক করছে। প্রীতম নিজের রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা চালিয়ে গেল। আমি নিজেকে শান্ত করতে পারছি না রসগোল্লা, জানি না কখন মেরে দেব। যেভাবে পারো আমাকে শান্ত করো। ইয়ানা নিজের চোখ মুছে প্রীতমের রাগান্বিত মুখের দিকে তাকায়। তারপরে প্রীতম ওর কোমর উঁচু করে ধরতেই সবাইকে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। কোনো দ্বিধা ছাড়া প্রীতমের পায়ের পাতার উপর ভর দিয়ে উষ্ঠ ছুঁয়ে দেয় ইয়ানা। সবাই বিস্ফোরিত হয় এই দৃশ্য দেখে চোখ বড় 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 করে ফেলে সবাই। রাজপ্রেম অরণ্য সমুদ্র চোখ বন্ধ করে অন্যদিকে তাকায়। উপস্থিত সকলে লজ্জায় মাথা নিচু করে নেয়। প্রীতম অন্তত ক্রুদ্ধভাবে ক্ষোভ রাগ ঝাড়ছে যেন ইহানার কোমল ঠোঁটের ওপর। প্রীতম একটানা বেশ কয়েক মিনিট রুডলি ক্রিস করার পর শান্ত হয়। এবার ধীরে ধীরে ঠোঁটের স্পর্শ কোমল হতে আদরে লাগতে লাগে যেন একে অপরকে। তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারো না ইয়ানা। কাজী প্রীতমকে দেখে ঢকঢক করে কাঁপছে। প্রীতম কাজী সাহেবের মাথায় বন্দুক ধরে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। আমি প্রতীক শিকদার প্রীতম সাজিদ শিকদারের একমাত্র ছেলে। কাজী ভয় ভয়ে বলল, জি বাবা। আর দেনমোহর কত লিখবো? প্রীতম ইহানার দিকে তাকালো। ইয়ানা নিচু কণ্ঠে বলল, মহারানা লাগবে না কাজী সাহেব, আমার শুধু স্বামী হলেই হবে। কাজী সাহেব ভয়ে ভয়ে বললেও, এটা হয় না মা, বিয়েতে মহারানা গুরুত্বপূর্ণ বিধি, এছাড়া বিবাহ সম্পন্ন হয় না। প্রীতম ইয়ানার দিকে চোখ রেখে বলল, আপনি লিখুন। এই প্রীতম শিকদার তার এই জীবনকালে যা রোজগার করেছে সবটার ভাগ ইয়ানা তাবাসুমের প্রীতম শিকদারের বউ, সে সব পাবে। প্রীতম শিকদার তার মৃত্যুর আগ পর্যন্ত ইয়ানা তাবাসুমের। কাজী সাহেব উদ্ভট মহারানা ধারণা পেয়ে তাহাজ্জব বনে গেলেন যেন, তবুও মনে প্রাণের ভয়ে কিছু বললেন না। বিয়ে পড়ানো শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাত্র প্রতীক শিকদার প্রীতম, পিতা সাজিদ শিকদার, পাত্রী ইয়ানা তাবাসুম, পিতা মহিনুর হক। আমি ইসলামী শরিয়া অনুযায়ী এই বিবাহের কার্যক্রম সম্পাদন করছি যে, প্রথমে আমি পাত্রীকে জিজ্ঞাসা করছি, সে ইয়ানা তাবাসুম। আপনি কি প্রীতম শিকদার ওরফে সাজিদ শিকদার একমাত্র পুত্র? তার পুরো জীবন উপার্জিত সমস্ত সম্পদ ও প্রতীক শিকদার প্রীতমকে নিজের মহারানা হিসেবে ধার্য করিয়া ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী স্বামী হিসেবে স্বীকৃতি করে সম্মান জানাচ্ছেন। আপনি কি সম্মতি জানি আলহামদুলিল্লাহ 3 বার কবুল করিতেছেন? ইয়ানা প্রীতমের নীলাভ গভীর চোখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ আমি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এবার কাজী সাহেব প্রীতমকে বললেন, হে প্রতীক শিকদার প্রীতম, আপনি কি ইয়ানা তাবাসুম মেহিনুর হকের কন্যাকে আপনার পুরো জীবনের উপার্জিত সকল সম্পদ এবং আপনি নিজে দেনমোহর হিসেবে ধার্য হইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রী হিসেবে গ্রহণ করিতেছেন? যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে 3 বার বলুন, আলহামদুলিল্লাহ কবুল। প্রীতম ইয়ানার কোমল হাত চেপে ধরে চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলল, হ্যাঁ আমি গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। এবার কাজী সাহেব সহ রাজ প্রেম অরণ্য সমুদ্র সবাই একযোগে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এবার কাজী সাহেব বললেন, উভয় পক্ষের সম্মতি শরীয়ত মোতাবেক প্রতীক শিকদার প্রীতম ও ইয়ানা তাবাসুমের মাঝে বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা আল্লাহর নিয়ম অনুযায়ী শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। আল্লাহ আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তি দান করুন। সকলেই বলুন আমিন।